মিষ্টি রোদের হাতছানি। লেখনীতে ইসরাত জাহান এরিনা। পর্ব সংখ্যা 5। ধরণীর কোল জুড়ে বর্ষণ হচ্ছে আষাঢ়ের বৃষ্টি। আকাশ ছেয়ে আছে ঘন কালো মেঘে। ঠিক এমনি দিনে নাহিদের কাছে এক বেনামী চিঠি এসেছিল। সে বেশ অবাক হয়েছিল সেদিন। এমন দুঃসাহসিক কাজ কেউ কিভাবে করতে পারে? একজন মেয়রের কার্যালয়ে প্রেমপাত্র পাঠানো সহজ কিন্তু মোটেও না। নাহিদ টেবিলে কাজ করতে করতে বারবার পাশে রাখা খামটির দিকে তাকাচ্ছে। একটু আগেই আসফি তাকে খামটি দিয়ে গেছে। দেওয়ার সময় সে মুচকি হেসে বলেছিল, ভাই, এবার একটা জবাব পাঠানো উচিত আপনার। চিঠির জবাব না পাওয়াটা পৃথিবীর অন্যতম বিরক্তিকর বিষয়। নাহিদ বাঁকা হেসে বলেছিল, কারো চিঠির জবাব দেওয়া ছাড়াও আমার হাতে অনেক কাজ আছে। আমার লাইফে এসবের কোনো জায়গা নেই। আসফি একটা দীর্ঘ শ্বাস ছাড়ল। ছাত্রজীবন থেকে সে নাহিদের সাথে আছে। এই মানুষটা পলিটিক্স ছাড়া কিছুই বুঝে না। তার রক্তে মিশে আছে রাজনীতি। ভালোবাসা, বিয়ে, সংসার এসবে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। সারাদিন কাজেই ডুবে থাকে। এই যে এতদিন যাবৎ একটা বেনামি চিঠি আসছে, এতেও তার কোনো মাথা ব্যথা নেই। মানুষটা কেমন যেন অনুভূতিহীন। এমন হাজারো চিন্তা করতে করতে আসফি কেবিনের বাহিরে চলে গেল। নাহিদ পাশের মিররে তাকিয়ে একবার নিজেকে দেখল। সাদা রংটা কি আসলেই ফ্যাকাশে? তার কি একবার কমলা রঙের পাঞ্জাবি পরে দেখা দরকার? পর মুহূর্তেই সে মিরর থেকে চোখ ফিরিয়ে নিল। ছি, কি ভাবছে সে? তাই বলে কমলা? ডিসকাস্টিং একটা কালার। এই রং পরে আর যাই হোক জনসাধারণের সামনে দাঁড়ানো অসম্ভব। এটা ব্যক্তিত্বের সাথে মোটেও যায় না। তাছাড়া কমলা তার ভীষণ অপছন্দের। চিঠি প্রেরকের কালার সেন্স খুবই বাজে। নাহিদ মাথায় হাত বুলিয়ে আবার কাজে মনোযোগ দিল। এসব নিয়ে ভাবার সময় তার কাছে নেই। আজ ছুটির দিন হওয়ায় শুভ বেশ সকাল অবধি ঘুমাচ্ছে। তাছাড়া এমন বৃষ্টির দিনে স্নিগ্ধ আবহাওয়ায় ঘুমটাও ভালো হয়। কিন্তু এই শান্তির ঘুমটা ভাঙতেই চলে এলো তার একমাত্র ছোট বোন শোভা। সে এসেই শুভকে ডাকতে শুরু করলো, ভাইয়া ওঠ, আর কত ঘুমাবি? প্লিজ ঘুমাতে দে, সকাল সকাল ঘুমে ডিস্টার্ব করিস না প্লিজ। আরে ওঠ না, আম্মু তোর ফেভারিট সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছে। শুভ ঘুম ঘুম চোখে বলল, সাথে গরুর মাংস করেছে? হ্যাঁ করেছে তো, এবার জলদি উঠে আয়, আব্বু কিন্তু তোর জন্য বসে আছে। যা, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। শুভ নাস্তার টেবিলে এসেই দেখতে পেল বাবা বসে আছে। শুভ হালকা হেসে চেয়ারে বসতে বসতে বলল, আব্বু এখনো নাস্তা শুরু করোনি? আরে তোর জন্যই তো অপেক্ষা করছিলাম, আজকাল তোকে কাছেই পাই না। ব্যস্ত নাকি? না আব্বু, তেমন কিছু না, আসলে পড়ার চাপ বেশি, সামনেই ইয়ার ফাইনাল তো তাই। আচ্ছা কই শুভর মা, নাস্তা দাও। শুভর মা দ্রুতই টেবিলে নাস্তা সাজিয়ে দিল আর বলল, বৃষ্টির দিন হলেই তোমাদের খিচুড়ি ছাড়া চলে না তাই না? এই সকালে উঠে তোমাদের ফরমাইশ পূরণ করার কাজে লেগে পড়তে হয় আমাকে। শুভ মুচকি হেসে বলল, আম্মু তোমার হাতের খিচুড়ি ছাড়া বৃষ্টির সকালটা যে একদম জমে না। শুভা পাশের চেয়ার পেতে বসতে বসতে বলল, আম্মু আর কয়েকটা বছর অপেক্ষা করো, তোমার ছেলে পাস করে বের হলেই একটা মিষ্টি বউ নিয়ে আসবো, তখন আর তোমার কষ্ট করা লাগবে না। শুভ শুভার মাথায় একটা টোকা মেরে বলল, তার আগে তোকে বাসা থেকে বের করব, শ্বশুর বাড়ি পাঠিয়ে দিব। মোটেও না, মাত্র এইচএসসি দিলাম, আগে স্টাডি শেষ করব, তাছাড়া তোমার বউকে না জ্বালিয়ে আমি কোথাও যাচ্ছি না। শুভর মা শুভাকে ধুমকে বলল, পাকামি বন্ধ করে আগে নাস্তা কর, সময় হলে আমি নিজেই নিয়ে আসবো আমার ছেলের বউ। শুভ একটু লজ্জা পেল আর ভাবলো, আচ্ছা আর্য কি খিচুড়ি রান্না করতে পারে? মনে তো হয় না জীবনে রান্নাঘরে গেছে। শুভর মা বলল, এই শুভ, ফুয়াদের জন্য আমি খাবার প্যাক করে রেখেছি, সেও নাকি খিচুড়ি পছন্দ করে। গতবার খেয়ে বেশ প্রশংসা করেছে, ওকে যে দিয়ে আসিস তো। আচ্ছা মা। ছেলেটার জন্য ভীষণ খারাপ লাগে, মা বাবা থাকতেও ছেলেটা ভীষণ একা। এমন মা বাবা আমি জীবনেও দেখিনি। নিজের সন্তানের চাইতে কাজ বেশি গুরুত্বপূর্ণ হয় কি করে?
মুহূর্তেই শোভার মনটা খারাপ হয়ে গেল। ফুয়াদ ভাইয়াকে সবাইকে হাসি খুশি দেখালেও মনে মনে সে ভীষণ অসুখী। মনের কষ্ট লুকিয়ে দিব্যি সবার সামনে হেসে বেড়ায়। সাবা খানমের মেজাজ এই মুহূর্তে ভীষণ খারাপ। তারা সকাল থেকে তার কানের সামনে ঘ্যান ঘ্যান করে চলেছে। এই সকালবেলা জুবাইর আহমেদ এক গাদা ছোট মাছ নিয়ে হাজির। কাজের মেয়ে তারার তো মাথায় হাত। সে এক সপ্তাহ বলে প্রায় 15 দিন গ্রামের বাড়িতে ছুটি কাটিয়ে এসেছে। তার বিশ্বাস খালুজান সেটার বদলা নিতে এমন করেছে। সে কাঁদো কাঁদো স্বরে সাবা খানমের কাছে বিচার দিল। খালাম্মা, খালুজান এটা কোনো কাম করলো? এই বৃষ্টির দিনে এতগুলা মরা পচা মাছ নিয়ে আইলো। আমি জানি সব আমারে শাস্তি দেওয়ানের লাইগা করছে। আমি এক সপ্তাহ দেরি কইরা আইছি দেখা। সাবা খানম চোখে চশমা ঠিক করে হাতের ফাইলের দিকে তাকিয়ে বলল, ওই মাছ তোর খালুকে দে কাটতে। আল্লাহ, কি কন খালাম্মা, খালুজান তো কেমনই মাছ কাটে তাই জানে না। তাহলে আমার সামনে ঘ্যান ঘ্যান না করে নিজের কাজ নিজে কর। আচ্ছা খালাম্মা, খালুজানের এই কামের লাইগা আইনে কোনো শাস্তি নাই? সাবা খানম বেশ বিরক্ত হয়ে ধমকে বলল, তারা বেশি কথা বলছিস। আমি এখন একটা কেস নিয়ে ব্যস্ত আছি, ঝামেলা করিস না। তারা মুখ ভার করে রান্নাঘরে ফিরে আসলো। মনে মনে চিন্তা করলো আজ আর খালুজানের চায়ে চিনি দিবে না। খালাম্মার নিষেধ আছে, কিন্তু তবুও খালুজান তারাকে লুকিয়ে আধা চামচ করে চিনি দিতে বলে। তারাও তাই করে, কিন্তু আজ একদম করবে না, এটা তার শাস্তি। আর্য পড়ার টেবিলে বসে মনোযোগ দিয়ে পড়ছে। লাস্ট টেস্ট পরীক্ষায় সে এক সাবজেক্টে ফেল করেছে। এই খবর খালামণি জানলে তার খবর আছে। খালামণি তার স্টাডি নিয়ে ভীষণ সিরিয়াস, তাই সে তার খালামণিকে আর ডিসঅ্যাপয়েন্ট করতে চায় না। এই মানুষটা তার জীবনে সব চাইতে বেশি ইম্পর্টেন্ট। মা বাবার কমতি খালামণি তাকে কোনো দিন বুঝতে দেয়নি। ভীষণ ভালোবাসে সে তার খালামণিকে। মূলত খালামণির অতি আদরে সে বাঁদর হয়ে গেছে। তাই বর্তমানে খালামণি তাকে বেশ শাসনে রাখে। সে বোঝে খালামণি পৃথিবীর সবার সামনে কঠোর হতে পারলেও তার সামনে পারে না। হাজার ভুল করলেও তাকে বকাঝকা করতে পারে না, বরং সুন্দরভাবে বোঝায়। এই মানুষটিকে ছাড়া সে নিজেকে কল্পনাও করতে পারে না। তার অতি বদরাগী খালামণি ভেতর থেকে ঠিক কতটা নরম সে খুব ভালো করেই জানে। তবে খালামণির রাগের সামনে সবচাইতে বেশি পড়তে হয় খালুজানকে। এদের মধ্যে খুনসুটি লেগেই থাকে। অবনী খালামণিকে বেশ ভয় পায়, তাই তার সকল কাজ সে আর্যর মাধ্যমে আদায় করে। কারণ খালামণি কখনোই আর্যর কথা ফেলতে পারে না। সাবা খানম আর্যর রুমে নক করলো। আর্য ভেতর থেকে বলল, খালামণি ভেতরে আসো। সাবা খানম মুচকি হেসে আর্যর পাশে বসে এবং বলে, আমার মাটা কি করে? এই তো পড়ছি, সামনে ইয়ার ফাইনাল তো। আচ্ছা, কত টেস্টে যে আজ এক সাবজেক্টে ফেল করলি, সেই সাবজেক্টে ফাইনালে পাস করতে পারবি তো? আর্য দাঁত দিয়ে জিভ কাটলো। এই মানুষটার কাছে কিছুই গোপন থাকে না। সে মুচকি হেসে বলল, ওই সাবজেক্টে পাস করা কোনো ব্যাপারই না। দেখো না, খালি ভালো রেজাল্ট করব। সাবা খানম আর্যর কান মলে দিয়ে বলল, পাস করা ব্যাপার না হলে ফেল করলি কেন? আরে খালামণি, কি করছো? ব্যথা পাচ্ছি তো। ফাজিল, দেখ, তোকে আমি কিছুতেই বাধা দিই না, কিন্তু আমি চাই তুই ভালো রেজাল্ট কর। আর্য খালামণির গলা জড়িয়ে ধরে আদুরে গলায় বলে, চিন্তা করো না, আমি অনেক ভালো রেজাল্ট করব। সাবা খানম পরম আদরে আর্যর ললাটে চুমু খেলেন। আর্য সুযোগ বুঝে বলে ফেলল, তুমি কি জানো, অবনীর চাইতেও আমাকে তুমি বেশি ভালোবাসো। আমার কাছে তোরা দুইজনই সমান। মোটেও না, আমাকে বেশি ভালোবাসো তুমি। এই কারণে তোমার মেয়ে আমার সাথে সারা দিন লেগে থাকে। আবার কি করেছে ও? আরে ওই আর কি, আমার সাথে ঝগড়া লেগেই থাকে। সাবা খানম ভ্রু যুগল কুচকে বলল, এত নাটক না করে কি বলবি বলে ফেল। আর্য মুচকি হাসলো। সে জানে এই হাসিতে তার খালামণি ঘায়েল হবে। শুভ বসে আছে ফুয়াদের সামনে, আর ফুয়াদ মনের আনন্দে খিচুড়ি খাচ্ছে। শুভর মাঝে মাঝে এই ছেলেটাকে দেখে খুব অবাক লাগে। সবাইকে মাতিয়ে রাখা ছেলেটা দিন শেষে ভীষণ একা, ভীষণ একা। সে আসলে অর্থ সম্পদ মানুষকে সুখী করতে পারে না। দিন শেষে পরিবারের মধ্যকার ভালোবাসায় প্রকৃত সুখ এনে দেয়। ফুয়াদ খেতে খেতে বলল, আন্টির হাতের খিচুড়ি জাস্ট ওয়াও, মুখে লেগে থাকার মতো। শুভ হাসলো আর বলল, আম্মু তো তোকে বাসায় যেতে বলে, তুই যাস না কেন?
আরে বেটা, পরীক্ষার চাপে পড়ে পিছে যাচ্ছি, তার উপর আমার গার্লফ্রেন্ডকে সময় দিতে হয়, তাই একদম সময় পায় না। শুভ এবার কিছুটা বিরক্ত হয়ে বলল, এইভাবে টাইম পাস না করে সিরিয়াসলি রিলেশনে যেতে পারিস না? এমন করে কি মজা পাস? কোনো একজনকে ভালোবেসে দেখ, দেখবি ভালোবাসার মতো প্রশান্তি আর কিছুতে নেই। ফুয়াদ বাঁকা হেসে বলল, ভালোবাসা? এটা আমার দ্বারা হবে না। আমার বাবা মাও ভালোবেসে বিয়ে করেছে, বর্তমানে দুজন দুজনকে সহ্যই করতে পারে না। এদের দেখে ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে গেছে। সবার ক্ষেত্রে তো একরকম হয় না। আর্যর খালামণি আর খালুকে দেখেছিস না? তাদের দেখলেই মনে হয় মেড ফর ইচ আদার। ভালোবাসা, খুনসুটি সবটাই কিন্তু একটা সম্পর্কের মধ্যে থাকে। তোর বাবা মায়ের সাথে যেটা হয়েছে ঠিক তেমনটা তোর সাথেও হবে, এমনটা ভাবা বোকামি। ফুয়াদ আর্যকে শুভকে দেখে বলল, আমাকে এত লেকচার দিচ্ছিস, অথচ আজ পর্যন্ত আর্যকে নিজের মনের কথা বলতে পারিসনি। সেই স্কুল লাইফ থেকে ভালোবাসিস ওকে। শুভ একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, কি করব বল, ভীষণ ভয় হয়। আর্যর মনে কি আছে সেটা বুঝতেই পারিনি। বন্ধুত্ব হারানোর ভয়ে বলতে পারি না। ওই বেকুবটা কিছু বুঝে বলে মনে হয় না। সারা দিন তো যারাকে নিয়ে বাদরামি করে বেড়াই। একে না বলা অবধি বুঝবেই না, প্রপোজ করে ফেল। থাক না, যেমন চলছে তেমনি চলুক। ওকে প্রপোজ করলে আমি আর আগের মতো ওর সাথে মিশতে পারবো না, কেমন একটা অস্বস্তি কাজ করবে। আই থিঙ্ক আর্যর ক্ষেত্রেও তাই হবে। ফুয়াদ মুচকি হেসে বলল, তোর কাহিনী আমি বুঝি না। এক, তুই কিছু বলতে পারিস না, অন্যদিকে আমাদের সাবিয়া ও রামিম কিছু বলতে পারে না। সব ভিতর ধল নিয়ে ঘুরি আমি মনে হয়। সাবিহার চোখে রামিমের প্রতি ভালোবাসাটা আমরা সবাই দেখতে পাই। আমার মনে হয় রামিমও বোঝে। তাহলে ওই বেটা রেসপন্স করে না কেন? আমি নিজেও জানি না ও কেন এমন করে। ওর সাথে এই বিষয়ে সরাসরি কখনো কথা হয়নি। দেখলি এই ভালোবাসা কত ভেজাল জিনিস। ঠিক তখনই ফুয়াদের ফোন বেজে উঠল। সে কল রিসিভ করে বলল, হ্যালো বেবি, তোমার কি এতক্ষণ মিস করছিলাম। তার সাথেই তুমি আমাকে কল করলে। আমাদের মনের কানেকশন দেখেছো? অপর পাশ থেকে কি জবাব আসলো সেটা শুভ শুনতে পেল না, জানার ইচ্ছে নেই। এই ছেলে জীবনেও শুধরাবে না। তবে শুভ চায় ফুয়াদের লাইফে এমন কেউ আসুক যে ওর সকল একাকিত্ব দূর করে দিক। এই ছেলেটাও কাউকে পাগলের মতো ভালোবাসুক। অবনী সকাল থেকেই আর্যর পেছন পেছন ঘুরছে। আর্য বিষয়টা খেয়াল করেছে। সে জানে এই বাঁদর এমন কেন করছে, তাই ইচ্ছা করেই সে অবনীকে আজ পাত্তা দিচ্ছে না। অবশেষে অবনী সকল লুকোচুরি রেখে আর্য রুমে এসে মাথা চুলকে বলল, আপু, আমার কাজটা করেছো? আর্য না বোঝার ভান করে বলল, কি কাজ? অবনী বেশ বিরক্ত হলো। আর্য সব ইচ্ছে করে করছে। সে নরম সুরে বলল, আপু, আমার পিকনিকে যাওয়ার বিষয়ে আম্মুকে বলতে বলেছিলাম না? আর্য দীর্ঘ শ্বাস ফেলে বলল, হ্যাঁ বলেছিলাম। কি বলেছে আম্মু? মানা করে দিয়েছে, 3 দিনের জন্য তোকে খালামণি কিছুতেই ছাড়বে না। মুহূর্তেই অবনীর মুখ মলিন হয়ে গেল, 2 চোখ ভিজে উঠল। কাঁদো কাঁদো স্বরে বলল, আম্মু আমার সাথে সব সময় এমন করে, তুমি নিশ্চয়ই ঠিক মতো বলনি। তোমাকে তো ঠিকই সব জায়গায় যেতে দেয়, আমার সময় খালি বাধা দেয়। বলে অবনী কেঁদে দিল। সে আর তার বন্ধুরা মিলে কত শত প্ল্যান করে বসে আছে, আর আম্মু কিনা তাকে যাওয়ার পারমিশন দিল না। সবাই কত মজা করবে, আর সে কিনা বাসায় বসে ঘাস কাটবে। আর্য অবনীর কান্না দেখে মুচকি মুচকি হাসছে। এত বড় মেয়ে এইভাবে কাঁদে, তাকে হাসতে দেখে অবনীর কান্নার শব্দ আরো বেড়ে গেল। আর্য এবার জোরে হেসে দিল আর বলল, তুই জানিস তোকে এখন শিম্পাঞ্জির মতো দেখতে লাগছে, একদম তার বংশধর মনে হচ্ছে। অবনী রাগী চোখে তাকিয়ে জল ফেলতে ফেলতে বলল, আরে হুতুম প্যাঁচা, কান্না বন্ধ কর, খালামণি তোকে যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছে। অবনী মুহূর্তেই আর্যর উপর ঝাঁপিয়ে পড়ল। আর্য জড়িয়ে ধরে অভিমানী গলাতেই বলল, তুমি আমাকে ইচ্ছে করে কাঁদিয়েছ, দেখো তোমার নেতা সাহেবও তোমাকে এমন ভাবে কাঁদাবে। অভিশাপ দিচ্ছিস? না, তবে তোমার এমন ফালতু কাজের জন্য ঠিক তার কাজে বকা খাবে। আচ্ছা, দেখা যাবে। 2 বোন কিছুক্ষণের মধ্যে এইভাবেই খুনসুটি চালালো। দাঁড়িয়ে দাঁড়িয়ে সাবা খানম তাদের দেখছে আর হাসছে। কিন্তু তার মাথায় একটাই চিন্তা, আর্য সেই মেয়রের প্রতি বেশি আগ্রহ প্রকাশ করছে। এটা মোটেও ঠিক না। এই বয়সে চার্মিং কোনো পার্সনকে দেখে মুগ্ধ হওয়া স্বাভাবিক।
কিন্তু আর্য যার প্রতি মুগ্ধ হচ্ছে সেটা নেহাত পাগলামি। সময়ের সাথে এইসব পাগলামি কমে গেলেই ভালো, কারণ এইসব নেতাদের প্রতি তার বিন্দু মাত্র বিশ্বাস নেই। এরা কখনোই সাধারণ লাইফ লিড করতে পারে না। তাছাড়া এদের চারিত্রিক দোষের কোনো শেষ নেই। টাকা আর ক্ষমতা এদের অন্ধ করে রাখে। সমাজে এরা ভালো মানুষের মুখোশ পরে ঘুরে, প্রয়োজন ভেদে সেই মুখোশ খুলতে একটুও দেরি করে না। আর্য ভীষণ ইমোশনাল একটা মেয়ে। এইসব নেতাদের চক্করে পড়লে মেয়েটা শেষ হয়ে যাবে। তাই আর্যর প্রতি তার বিশেষ নজর রাখতে হবে। এই বয়সটা খুব আবেগের। সাবা খানম চায় না আর্য আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নিক। এই মেয়েটা যে তার প্রাণ। এই চোখের এক ফোঁটা জলও সে একদম সহ্য করতে পারবে না।